গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের নেটওয়ার্কিংয়ের উপর ক্লাস নিচ্ছিলাম। তোমাদের যে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং যে অধ্যায় আছে, এই অধ্যায় আমি শেষ করে ফেলেছি। তো এখন আমি তোমাদের মূলত কিছু সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। তো আমি লাস্ট কয়েকটা ক্লাসে আমি সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের তার উপর কিছু বাড়ির কাজও দিয়েছিলাম। তো সেগুলো তোমরা করবে। আর আজকে আমি তোমাদের আরও কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেমন আমি টেস্ট পেপার থেকে তোমাদের কিছু কোশ্চেন সলভ করাচ্ছিলাম। তোমাদের আমি আগেই বলেছি যে তোমরা পারলে একটা টেস্ট পেপার জোগাড় করবে, এবং যদি টেস্ট পেপার না পাওয়া যায়, তোমাদের যে পাঠ্য বইটা আছে, আমি তোমাদের যে বইটা রেফার করেছি সেই বইতেও কিন্তু বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু প্রশ্ন দেওয়া আছে, কিছু প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং কিছু প্রশ্ন এমনিতে দেওয়া আছে এবং বোর্ডের কোশ্চেনও দেওয়া আছে বইয়ের শেষের দিকে। তো তোমরা সেখান থেকে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, কারণ তোমাদের এখন এটাই হচ্ছে মূল কাজ, যে বিভিন্ন প্রশ্নের সমাধান করা। তো আমিও তোমাদের কোশ্চেনের সমাধান করে দিচ্ছি, এগুলো তোমরা দেখবে, পাশাপাশি তোমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেগুলো দেখবে। তো এখানে একটা কোশ্চেন আছে যে হাবিব সাহেব তার অফিসে পাশে বসা বন্ধুর সাথে বিনা খরচে তথ্য শেয়ার করেছিলেন। যে আমরা জানি যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে, যে তোমার কাছাকাছি যদি কেউ থাকে, তার মোবাইলের সাথে তোমার মোবাইল দিয়ে তথ্যের আদান প্রদান করতে পারো কোনো একটা সিস্টেম ব্যবহার করে। এখানে সেই কথাটাই বলছে। এরপরে বলা আছে, এমন সময় অফিসের দ্বিতীয় তলার এক সহকর্মী তার কাছে একটি ফাইলের তথ্য দেখতে চাইলে তিনি নিচতলার রুমে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকর্মীর কম্পিউটারে তা পাঠিয়ে দেন। অর্থাৎ এখানে বিষয়টা হচ্ছে যে একই বিল্ডিংয়ে, যে একটা তালা থেকে আরেকটা তালায় নিজস্ব যে নেটওয়ার্ক ব্যবস্থা আছে, সেই নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করে তারা তথ্যের আদান প্রদান করতেছে। আরেকটা বিষয় আছে, পরবর্তীতে একজন বিদেশি ক্রেতা ফাইলটি সে পাঠালে তিনি সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেন। তো এখন যে বিষয়টা আছে যে তিনি বিদেশের কোনো একজন ক্রেতার কাছে তথ্যের আদান প্রদান করতেছে। তাহলে এখানে কিন্তু আমরা কয়েকটা বিষয় দেখতে পাচ্ছি, যে সৃজনশীল প্রশ্নে যে উদ্দীপক আছে সেই উদ্দীপকে কিন্তু বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকে। তো প্রথম কিন্তু একটা বিষয় আছে যে তিনি তার বন্ধুর সাথে ফাইল শেয়ার করতেছে। পরবর্তীতে আরেকটা বিষয় আছে যে তিনি একতলা থেকে আরেক তলায়, অর্থাৎ একই বিল্ডিংয়ের একতলা থেকে আরেক তলায় ফাইল শেয়ার করতেছে। এবং আরেকটা বিষয় আছে, তিনি বিদেশি কোনো ক্রেতার সাথে তথ্যের আদান প্রদান করতেছে বা ফাইল শেয়ার করতেছে। তো আমরা তিনটা বিষয় কিন্তু উদ্দীপকে দেখতে পেলাম। তো সেখান থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন করা আছে। আমরা জানি যে 4টি কোশ্চেন থাকে সৃজনশীলে, এবং জ্ঞানমূলক যে প্রশ্নটা আছে বা অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সেটা কিন্তু উদ্দীপক সম্পর্কিত নয়। তো প্রথমে ক নম্বর যে প্রশ্নটা আছে, রোমিং কি? রোমিং সুবিধাটা আসলে কি? আমরা অনেকে হয়তো নামটা শুনেছি যে রোমিং। তো রোমিং হচ্ছে যে তোমার দেশের যে অপারেটর আছে, যে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক বা বিভিন্ন কোম্পানি আছে, টেলিটক, এই যে মোবাইল ফোনের যে অপারেটরগুলো আছে, এই অপারেটর যদি তুমি বিদেশেও ব্যবহার করতে চাও, যে অপারেটরের কোনো একটা সিম তোমার কাছে আছে যে কোনো কোম্পানির, তো বিদেশেও যদি তুমি সেই অপারেটরটা ব্যবহার করতে চাও, সেই সিমটা তুমি ব্যবহার করতে চাও, তাহলে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রোমিং সুবিধা। অর্থাৎ তোমার একটা সিম নাম্বার তুমি এখানে ব্যবহার করতেছো বাংলাদেশে বসে, সেই নাম্বার, একই নাম্বার তুমি বিদেশে গিয়েও সেই নাম্বারটা তুমি ব্যবহার করতে পারো। তো সেখানে অবশ্য বাড়তি কিছু টাকা তোমাকে পে করতে হয়, বাড়তি কিছু টাকা দিয়ে যে কোনো অপারেটরের সাথে তোমার একটা চুক্তি করতে হয়, তারপর তুমি বিদেশে গিয়ে সেই নাম্বারটা বা সেই অপারেটরের সিমটা তুমি ব্যবহার করতে পারবে। তো এটাই হচ্ছে মূলত রোমিং সুবিধা। তো এরপর অনুধাবনমূলক যে প্রশ্নটা আছে, নন মেকানিক্যাল কেবল মাধ্যমটি ব্যাখ্যা করো। খ
নম্বর প্রশ্নটা আছে যে নন মেটালিক্যাল। নন মেটালিক্যাল কেবল যে মাধ্যম আছে সেই মাধ্যম সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলছে। তোমরা জানি অনুধাবনমূলক যে প্রশ্ন আছে সেটা কিন্তু তোমাকে বোঝার চেষ্টা করতে হবে যে বিষয়টা আসলে কি। এখানে কিন্তু তোমাকে সরাসরি কোনো বিষয় উল্লেখ করে দেওয়া থাকবে না, যেমন ক নম্বরে ছিল রোমিং কি, একদম সরাসরি কিন্তু বলা আছে। এখানে কিন্তু বিষয়টা তোমাকে অনুধাবন করতে হবে, বিষয়টা বুঝতে হবে যে নন মেটালিক্যাল কেবল মাধ্যম কি সেই সম্পর্কে তুমি একটু ব্যাখ্যা করো। তাহলে প্রথমে তোমাকে বুঝতে হবে যে নন মেটালিক্যাল অর্থাৎ মেটাল নেই, কোন কেবলের মাধ্যমে আমরা মেটাল ব্যবহার করতেছি না। যে ধাতু আছে সে ধাতুটা আমরা ব্যবহার করতেছি না, তাহলে এরকমের কোন কেবলটা আছে। তো আমরা জানি যে নেটওয়ার্কের জন্য আমরা কিন্তু 3 প্রকার কেবল ব্যবহার করে থাকি, যে কোয়াক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল। তো দেখা যায় কোয়াক্সিয়াল কেবলে কিন্তু আমরা মেটাল ব্যবহার করে থাকি, সেখানে কিন্তু কপার কোর আছে, যে আমরা তামা ব্যবহার করে থাকি, তারপরে বিভিন্ন কন্ডাক্টর পরিবাহী পদার্থ ব্যবহার করে থাকি। আবার টুইস্টেড পেয়ার কেবল সেখানেও কিন্তু আমরা মেটাল ব্যবহার করে থাকি, সেখানে কিন্তু কোর আছে, কপার কোর আছে মাঝখানে, অর্থাৎ সেখানেও কন্ডাক্টর আমরা ব্যবহার করে থাকি। কিন্তু নন মেটালিক্যাল একটা কেবল আছে যে অপটিক্যাল ফাইবার কেবল, সেখানে কিন্তু আমরা কোনো প্রকার ধাতু কিন্তু ব্যবহার করি না, কারণ সেখানে আমরা ব্যবহার করে থাকি যে উন্নত মানের প্লাস্টিক বা গ্লাস, সেটা আমরা ব্যবহার করে থাকি এই অপটিক্যাল ফাইবার কেবলে। তাহলে এখানে মূলত নন মেটালিক্যাল যে কেবলটা আছে সেই কেবলটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। তাহলে আমাদের আগেই বের করতে হবে যে অপটিক্যাল ফাইবার কেবল, এই নামটা আমাদের আগে খুঁজে বের করতে হবে, তারপর এই সম্পর্কে আমাদের একটু ব্যাখ্যা করতে হবে যে অপটিক্যাল ফাইবার কেবলটা কী রকমের। যে আমরা জানি এটা হচ্ছে ডাই ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক প্রকার তন্তু বা আঁশ, যা আলোক সিগন্যাল পরিবহনে সক্ষম এবং আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে এটা তথ্যের আদান প্রদান করে থাকে। তাহলে এইভাবে বিষয়টা ব্যাখ্যা করতে হবে। এরপর আমাদের উদ্দীপক সম্পর্কিত যে প্রশ্ন, যে গ নম্বর প্রশ্ন আছে, তো গ নম্বর প্রশ্নটা আছে যে বন্ধুর সাথে তথ্য শেয়ারিং এর ক্ষেত্রে হাবিব সাহেবের ব্যবহৃত প্রযুক্তিটির বর্ণনা দাও। তাহলে একদম প্রথম যে বিষয়টা ছিল সেই বিষয়টা সম্পর্কে মূলত আলোচনা করতে বলছে, যে তিনি যে তার পাশে বসা বন্ধুর সাথে তথ্যের আদান প্রদান করতেন, তো কোন মাধ্যম ব্যবহার করে, কোন পদ্ধতি ব্যবহার করে তিনি তথ্যের আদান প্রদান করতেন সেই সম্পর্কে আলোচনা করতে বলছে। তো আমরা জানি যে পাশাপাশি তথ্য শেয়ার করার ক্ষেত্রে আমরা জানি যে ব্লুটুথটা ব্যবহার করা হয়, যে ব্লুটুথ প্রযুক্তি আছে। যে ব্লুটুথ প্রযুক্তি, সেই ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে কিন্তু আমরা তথ্যের আদান প্রদান করতে পারি। তো ব্লুটুথটা হচ্ছে যে একটা স্বল্প দূরত্বের তথ্যের আদান প্রদানের মাধ্যম, যেখানে আমরা ব্যবহার করি প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সেই প্যান প্রযুক্তির সাহায্যে আমরা তথ্যের আদান প্রদান করে থাকি এবং যেটা সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত ভালোভাবে তথ্যের আদান প্রদান করতে পারে। এবং ব্লুটুথের যে স্ট্যান্ডার্ড আছে, সেই ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15, এটা হচ্ছে ব্লুটুথের স্ট্যান্ডার্ড। এই ব্লুটুথ মাধ্যম ব্যবহার করে আমরা কম্পিউটার, যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ বা মোবাইল ফোন, ট্যাব, পিডিএফ, এইসব ডিভাইসের মধ্যে কিন্তু আমরা তথ্যের আদান প্রদান করে থাকি। তো মূলত এখানে গ নম্বরে আমাদের যে ব্লুটুথ আছে সেই ব্লুটুথ সম্পর্কেই আলোচনা করতে হবে। এরপর ঘ নম্বর যে প্রশ্নটা আছে,
যে ফাইলের তথ্য পাঠাতে হাবিব সাহেবের নেটওয়ার্ক দ্বয়ের মধ্যে কোনটি উত্তম। তাহলে তিনি ফাইল পাঠিয়েছিলেন যে দ্বিতীয় তলা থেকে নিচতলার রুমে তিনি একটা ফাইল সেন্ড করেছিলেন, এই একটা আছে। আরেকটা আছে তিনি একজন বিদেশি ক্রেতাকে ফাইলটি পাঠিয়েছিলেন। তাহলে দুইটা জায়গায় তিনি ফাইল ট্রান্সফার করেছিলেন, একটা হচ্ছে দ্বিতীয় তলা থেকে নিচতলা এবং আরেকটা হচ্ছে যে তার অফিস থেকে বিদেশে তিনি তথ্য পাঠিয়েছিলেন। তো এই দুটোর মধ্যে মূলত কোনটা উত্তম সেটা সম্পর্কে বলা হয়েছে যে আসলে দুইটা পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা উত্তম। তাহলে প্রথমে তোমাকে বের করতে হবে যে আসলে পদ্ধতি দুটো কি। তো একই বিল্ডিং এর একতলা থেকে আরেকতলায় যদি আমরা তথ্যের আদান প্রদান করতে চাই, সেখানে আমাদের কোন পদ্ধতিটা আছে সেটা আমাদের আগে দেখতে হবে। যে আমরা জানি যে স্বল্প দূরত্বে এবং একটি নির্দিষ্ট এরিয়াতে এবং একই বিল্ডিং এর মধ্যে যদি আমরা তথ্যের আদান প্রদান করতে চাই, তাহলে সব থেকে উপযোগী যে মাধ্যম সেটা হচ্ছে কিন্তু ল্যান মাধ্যম, যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান মাধ্যম কিন্তু সব থেকে উপযোগী মাধ্যম। এরপরে যদি আমরা এক জায়গা থেকে বা এক দেশ থেকে যদি আরেক দেশে আমরা তথ্যের আদান প্রদান করতে চাই, তাহলে আমরা কোনটা ব্যবহার করে থাকি। যে তিনি তার অফিস থেকে বিদেশের কোনো ক্রেতার কাছে ফাইলটি ট্রান্সফার করেছিলেন, তাহলে সেক্ষেত্রে আমাদের উপযোগী মাধ্যম হচ্ছে ওয়ান, যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে কোন পদ্ধতি তিনি ব্যবহার করেছেন, সেই পদ্ধতিগুলো আমাদের বের করতে হবে। তারপর আমাদের দেখতে হবে যে দুটোর মধ্যে কোনটা উত্তম। তো আমরা প্রথমে বের করলাম যে এটা প্রথমটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে কোনো একটা বিল্ডিং বা কোনো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে তথ্যর আদান প্রদান, সেটা হচ্ছে কিন্তু ল্যান। সাধারণত 1 কিলোমিটার এর মধ্যে সীমাবদ্ধ, রেঞ্জটা হচ্ছে যে 1 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ যে নেটওয়ার্ক পদ্ধতি, সেটা হচ্ছে কিন্তু মূলত ল্যান। আর ওয়ান হচ্ছে যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আমরা জানি যেটা হচ্ছে সারা ওয়ার্ল্ড, যে বিশ্বব্যাপী বিস্তৃত যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ সারা বিশ্বের মধ্যে যে তথ্যের আদান প্রদান করা হয় যে পদ্ধতি ব্যবহার করে। তো ওয়ানটা হচ্ছে মূলত ল্যান আর হচ্ছে ম্যানের সমষ্টি, যে কতগুলো ল্যান এবং ম্যানের সমন্বয় হচ্ছে এই ওয়ানটা গঠিত, যেখানে কি করা যায় যে এক দেশ থেকে আরেক দেশে বা বিশ্বের যে কোনো জায়গায় কিন্তু তথ্যের আদান প্রদান করা যায়। তো সেক্ষেত্রে আমরা জানি যে ল্যান থেকে কিন্তু ওয়ানের সুবিধাটা বেশি, কারণ ল্যানের কিন্তু সীমাবদ্ধতা, সাধারণত একটা বিল্ডিং বা 1 কিলোমিটারের মধ্যে তথ্যের আদান প্রদান করা যায়। আর ওয়ানের সাহায্যে কিন্তু সারা বিশ্বব্যাপী তথ্যের আদান প্রদান করা যায়। অর্থাৎ আমরা সব কিছু বিবেচনা করে দেখতে পাই যে ল্যানের থেকে কিন্তু যে ওয়ানটা আছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা কিন্তু বেশি উত্তম। তো এভাবে তোমাকে এই প্রশ্নটার বর্ণনা করতে হবে। তো আমরা আরো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আরেকটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, এখানে যে একটা চিত্র আছে এখানে রকমের।
এরকম আরেকটা চিত্র আছে এবং আরো একটা চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে ফিগার সি, চিত্র সি। উদ্দীপকে এরকমই 3টা চিত্র দেওয়া আছে। এই চিত্রগুলো দেখে আমাদের কিছু বিষয় বুঝতে হবে যেখানে আসলে কি আছে। তো প্রথম যে চিত্রটা আছে এটা দেখে নিশ্চয়ই আমাদের কোনো একটা টপোলজির কথা মনে আসতেছে, এবং এখানেও যে চিত্রটা আছে এটাও নিশ্চয়ই কোনো একটা টপোলজি, এবং এখানে যে চিত্রটা আছে তাও নিশ্চয়ই কোনো একটা টপোলজি, অর্থাৎ 3 প্রকার টপোলজি কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে যে উদ্দীপকে বিষয়টা কি আছে। তাহলে নিশ্চয়ই বিষয় আছে টপোলজি, তারপর কোন টপোলজি আছে এটাও আমাদের দেখতে হবে। তো প্রথমটার চিত্র দেখে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি যে এটা স্টার টপোলজি আমরা যে পড়ে আসছি, স্টার টপোলজির মতো কিন্তু এটা মনে হচ্ছে। মাঝখানে একটা সুইচ আছে বা এখানে হাবও থাকতে পারে, তার সাথে কম্পিউটারগুলো যুক্ত আছে। এবং এখানে যে টপোলজিটা আছে এটা দেখেও নিশ্চয়ই আমরা বুঝতে পারতেছি যে একটা রিং টপোলজি, এখানে যে কতগুলো কম্পিউটার যুক্ত করা আছে চক্রাকারে। এবং চিত্র সি নম্বরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একটা বাস লাইন আছে, তার সাথে কম্পিউটারগুলো যুক্ত করা আছে, অর্থাৎ এটা কিন্তু বাস টপোলজি। তাহলে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে 3 প্রকার টপোলজি উল্লেখ করা আছে। সেখান থেকে কয়েকটা কোশ্চেন করা আছে। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কি, ক নম্বরে একটা প্রশ্ন আছে যে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক কি। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, তো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক হচ্ছে ল্যানের একটা প্রকারভেদ। ল্যান নেটওয়ার্ক আছে, তো এখানে মূলত কোনো সার্ভার থাকে না, কেন্দ্রীয়ভাবে কোনো সার্ভার কম্পিউটার পেয়ার টু পেয়ার নেটওয়ার্কে থাকে না, যে প্রত্যেকটা কম্পিউটার সমানভাবে ফাইল শেয়ার করার ক্ষমতা রাখে। তো এটাই হচ্ছে মূলত পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। এরপর খ নম্বর আছে IEEE 802.16, খ নম্বর প্রশ্ন। IEEE 802.16 এই যে স্ট্যান্ডার্ড আছে এটা আসলে কোন বিষয়ের স্ট্যান্ডার্ড, কোন প্রযুক্তির স্ট্যান্ডার্ড, সেই সম্পর্কে ব্যাখ্যা করতে বলছে বা আলোচনা করতে বলছে। তো আমরা জানি যে IEEE 802.16 বা এরকম আরো কয়েকটা স্ট্যান্ডার্ড আছে, যে আমাদের ওয়্যারলেস প্রযুক্তি আছে, সেই ওয়্যারলেস প্রযুক্তি যে হটস্পট, সেই হটস্পটের কয়েকটা প্রযুক্তি কিন্তু আমাদের আছে। একটা আছে ব্লুটুথ, তো ব্লুটুথের ক্ষেত্রে জানি আমরা তার স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15 অর্থাৎ 15, এবং ওয়াইফাই যে হটস্পট আছে ডিভাইস তার স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 হচ্ছে ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড, আর IEEE 802.16 হচ্ছে ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড। যে আমাদের ওয়াইম্যাক্স আছে, সেই ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.16। তাহলে আমাকে মূলত বের করতে হবে যে কোন প্রযুক্তিটা ব্যবহার করতেছি আমরা, কোন হটস্পটটা আমরা ব্যবহার করতেছি, সেটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তারপর আমরা সেই সম্পর্কে কয়েকটা কথা আলোচনা করতে পারি। কিন্তু মূল বিষয় হচ্ছে কিন্তু আমাদের যে ওয়াইম্যাক্স, এটা আমাদের কিন্তু অবশ্যই খুঁজে বের করতে হবে। তা না হলে যদি তুমি একটা আন্দাজে লিখে দাও যে এই সম্পর্কেই, যেখানে যদি ব্লুটুথ লিখে দাও বা ওয়াইফাই লিখে দাও, তাহলে কিন্তু তুমি প্রথমে 0 পাবে। আর যদি তুমি নামটা বের করতে পারো তাহলে কিন্তু প্রথমে তুমি একটা মার্কস পেয়ে যাচ্ছ। তাহলে বিষয়টা হচ্ছে ওয়াইম্যাক্স। যে ওয়াইম্যাক্সের আমরা ফুল ফর্ম জানি যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি মাইক্রোওয়েভ অ্যাক্সেস। আমি কিন্তু তোমাদের যখন এই চ্যাপ্টার পড়িয়েছিলাম তখন কিন্তু ভালো করে এই সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর আমি একটু বলতেছি। এটা হচ্ছে একটা নির্দিষ্ট জোন, নির্দিষ্ট একটা ভৌগোলিক এলাকার মধ্যে
তথ্যের আদান প্রদান করার ক্ষেত্রে আমরা ওয়াইম্যাক্সটা ব্যবহার করে থাকি, যেখানে বিভিন্ন প্রকার মডেম আমরা ব্যবহার করে থাকি। যে আগে ছিল কিউবি, ছিল সিটিসেলের জুম আলট্রা, ছিল যেমন গ্রামীণ ফোনের মডেম আছে, এরকমের বিভিন্ন মডেম ব্যবহার করে কিন্তু আমরা এই নেটওয়ার্কটা গ্রহণ করতাম, আমরা তথ্যের আদান প্রদান করতাম। এবং এই ওয়াইম্যাক্সের স্পিডটাও কিন্তু অনেক বেশি, যেটা 55 Mbps বা তারও বেশি এরকমের হচ্ছে এই ওয়াইম্যাক্সের ডেটা ট্রান্সফার রেট। অর্থাৎ অন্যান্য যে মাধ্যম আছে তার থেকে কিন্তু এটা বেশি নিরাপদ, এবং তথ্যের আদান প্রদানটাও স্পিডটাও কিন্তু অন্যান্য মাধ্যম থেকে বেশি। অর্থাৎ অন্যান্য মাধ্যম বলতে ব্লুটুথ বা ওয়াইফাই, তার থেকেও কিন্তু এটার স্পিডটা বেশি, ডেটা ট্রান্সফার রেট বেশি এবং বেশি সিকিউর। সব থেকে নিরাপদ হচ্ছে এই ওয়াইম্যাক্স মাধ্যমটা। তো এভাবে তোমাকে একটু আলোচনা করতে হবে। সেটা ছিল তোমার 6 নম্বর প্রশ্ন। এরপর গ নম্বর যে প্রশ্নটা আছে, যে চিত্র সি নির্দেশিত নেটওয়ার্ক টপোলজিটি ব্যাখ্যা করো। অর্থাৎ গ নম্বরে কি বলছে, গ নম্বরে বলছে যে যে চিত্র সি আছে, এই চিত্র সি আসলে কোন টপোলজিকে নির্দেশ করে সেই টপোলজি সম্পর্কে তোমাকে ব্যাখ্যা করতে বলছে। তো চিত্র দেখে তোমাকে আগে ফাইন্ড আউট করতে হবে যে এখানে আসলে কোন ধরনের টপোলজি আছে। তো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে একটা ব্যাকবোন আছে, একটা বাস লাইন আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। তো এটা আমাদের আগে খুঁজে বের করতে হবে যে টপোলজিতে একটি ব্যাকবোন স্থাপন করে তার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে বাস টপোলজি। আর বাস টপোলজিতে আমরা কি কি সুবিধা পেয়ে থাকি? বাস টপোলজিতে কিন্তু আমাদের কেবল কম প্রয়োজন হচ্ছে, খরচও কম। আবার যদি কোনো একটা কম্পিউটার আমরা এর সাথে যুক্ত করতে চাই, খুব সহজে আমরা যুক্ত করতে পারি। বা কোনো একটা কম্পিউটার যদি আমরা বাদ দিতে চাই, তাও আমরা বাদ দিতে পারি, তাতেও কিন্তু নেটওয়ার্কে কোনো প্রকার প্রভাব পড়বে না। ওর বাস টপোলজিতে একটু অসুবিধাও আছে, যে কোনো কারণে যদি বাস টপোলজির এই ব্যাকবোন আছে, ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা কিন্তু বাস টপোলজির একটা বড় অসুবিধা। এবং এতে যে ট্রাফিকটা কিন্তু একটু বেশি, যেতে একটা বাস লাইন ব্যবহার করেই সব কম্পিউটার সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে, তাহলে এতে ট্রাফিকটাও কিন্তু একটু বেশি। এভাবে আমাদের বাস টপোলজি সম্পর্কে একটু আলোচনা করতে হবে। এরপর আমাদের যে ঘ নম্বর প্রশ্নটা আছে, সেই ঘ নম্বর প্রশ্ন আসলে আমাদের কি আছে, ঘ নম্বর। তো ঘ নম্বর প্রশ্নে বলছে যে ফিগারে, এই ফিগার এ এবং ফিগার বি, অর্থাৎ এই চিত্রটা নির্দেশিত নেটওয়ার্ক টপোলজির মধ্যে কোনটি সুবিধাজনক তা বিশ্লেষণ করো বা আলোচনা করো। তাহলে আমাদের ঘ নম্বরে বলছে কি, যে চিত্র এ এবং চিত্র বি, এখানে যে টপোলজি আছে এই দুইটা টপোলজির মধ্যে কোনটা আসলে উত্তম বা কোনটা ভালো সেই সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে। তো প্রথমে আমাদের বের করতে হবে যে ফিগার এতে কোন ধরনের টপোলজি আছে এবং ফিগার বিতে কোন ধরনের টপোলজি আছে। তো আমরা ফিগার এ দেখে বুঝতে পারতেছি যেখানে হচ্ছে একটা স্টার টপোলজি আছে, এবং যে টপোলজিতে একটা সুইচ বা হাব ব্যবহার করে তার সাথে অনেকগুলো কম্পিউটার যুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হচ্ছে স্টার টপোলজি। আর ফিগার বিতে আছে আমাদের, যে দেখতে পাচ্ছি যে চক্রাকারে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার চক্রাকারে যুক্ত করে যে টপোলজি তৈরি করা হয় তাকে বলা হচ্ছে রিং টপোলজি। তাহলে আমাদের ফিগার বিতে আছে রিং টপোলজি, আর ফিগার এতে আছে হচ্ছে স্টার টপোলজি। তাহলে একটা হচ্ছে স্টার আর একটা হচ্ছে রিং টপোলজি। এখন যদি আমরা তুলনা করি স্টার টপোলজি এবং রিং টপোলজির, তো রিং টপোলজিতে দেখা যাচ্ছে যে এখানে কেন্দ্রীয় কোনো সার্ভার নেই, এবং কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর যদি কোনো একটা কেবলও নষ্ট হয়ে যায়, যে আমরা জানি এটা একমুখী প্রক্রিয়া, যেভাবে মূলত এটা হচ্ছে একমুখী প্রক্রিয়া, তাহলে যে কোনো একটা কেবল যদি বা কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় রিং টপোলজিতে, তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটা ভেঙে পড়বে। আবার স্টার টপোলজিতে দেখা যায় যেখানে আমরা খুব সহজেই কিন্তু একটা কম্পিউটার যুক্ত করতে পারি,
স্টার টপোলজিতে আমরা কোনো একটা কম্পিউটার বাদ দেওয়া বা যুক্ত করা কিন্তু খুবই সহজ, অর্থাৎ নেটওয়ার্কে কিন্তু কোনো প্রভাব পড়বে না যদি আমরা কোনো একটা কম্পিউটার যুক্ত করতে চাই বা বাদ দিতে চাই। এবং স্টার টপোলজিতে আমরা বিভিন্ন প্রকার কেবল কিন্তু ব্যবহার করতে পারি। এখানে আমরা চাইলে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করতে পারি বা চাইলে অপটিক্যাল ফাইবার কেবলও ব্যবহার করতে পারি, অর্থাৎ একই নেটওয়ার্কে কিন্তু আমরা বিভিন্ন প্রকার কেবল ব্যবহার করতে পারি। তো সব কিছু বিবেচনা করে আমরা দেখতে পাই যে রিং টপোলজি থেকে কিন্তু স্টার টপোলজিটা বেশি উত্তম। তাহলে এভাবে আমাদের 9 নম্বরের প্রশ্নটা অ্যান্সার দিতে হবে। তো এখানে আমি আলোচনা করলাম এবং তোমরা কিন্তু আমার আগের ক্লাসগুলো দেখবে, যখন আমি অধ্যায় 2-এর পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোও কিন্তু তোমরা দেখবে এবং এখানেও কিন্তু আমি উত্তরটা বলে দিলাম, এটাও তোমরা দেখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমি কয়েকটা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমি আরও সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটা তোমরা নোট করে রাখবে, প্রশ্নটা লিখে রাখবে, লিখে উত্তরগুলো আমি যেভাবে বললাম সেভাবে উত্তরগুলো লিখে রাখবে। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।